প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিতা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার সাইফুন নাহার 1977 সালের মার্চে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে FCPS উচ্চতর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে সাইকিয়াট্রিক বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। যেটি জানতে চাচ্ছি শুরুতেই, আজকের বিষয় যেটি যে মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস, কি বোঝায় আসলে এই বিষয়টি দিয়ে একটু যদি শুরুতে বলতেন। দৈনন্দিন জীবনের প্রত্যেকটি সমস্যা বা কিছু কিছু সমস্যা যখন মানুষ ফেস করতে গিয়ে বা মোকাবেলা করতে গিয়ে অত্যধিক উদ্বেগ বা চিন্তার সম্মুখীন হয়, তখন কিছু শারীরিক এবং মানসিক উপসর্গ দেখা দেয়, যেটাকে আমরা স্ট্রেস বা মানসিক চাপ বা শারীরিক চাপ বলে থাকি। আচ্ছা, তো এই যে মানসিক চাপ, নর্মাল যে টেনশন বা স্ট্রেস, এটি কিন্তু আমাদের সবারই কম বেশি আছে। তো সেটিকে আসলে ঠিক সেটি নিয়ে উদ্বিগ্ন হবার মতো আসলে বিষয় কখন, কোন কোন লক্ষণগুলো প্রকাশ পেলে ধরে নিতে হবে যে না, সেটি খুব বেশি বেড়ে গেছে বা একটি রোগের দিকে টার্ন নিয়েছে, সেটি আমরা কিভাবে বুঝবো? আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে মোরলেস টেনশন বা অল্প বিস্তর দুশ্চিন্তা বা টেনশন সবারই থাকে, কিন্তু এটা তখনই আমরা প্যাথোলজিক্যাল বা রোগের পর্যায়ে ফেলবো যখন কিছু কিছু উপসর্গ থাকে, কিছু শারীরিক উপসর্গ, যেমন হলো মাথা ব্যথা করা, তারপর বুক ধরফর করা, অস্থির অনুভব করা, কারো কারো মেজাজ খিটখিটে হয়ে যায়, তারপর হাত পা শক্ত হয়ে যায়, কারো কারো হাত পা ঠান্ডা হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে শরীর অত্যধিকভাবে ঘামতে থাকে। স্পেসিফিক সময় হয় নাকি এসব সময় থাকে? এটা ডিপেন্ড করে, পার্সনের উপর ডিপেন্ড করে। কারো কোপিংটা যাদের খুব উইক থাকে তাদের দেখা যায় ফ্রিকোয়েন্টলি হতে থাকে, বা আর যারা এটা স্ট্রংলি হ্যান্ডেল করতে পারেন তাদের হয়তো বা রেয়ারলি হয় বা হয় না এই ধরনের সমস্যাগুলো। এবং এটা যখন অত্যধিক ক্যাটাস্ট্রফির পর্যায়ে চলে যায় তখন এটাকে আমরা প্যানিক অ্যাটাকও বলতে পারি। এবং প্যানিক অ্যাটাকে যেটা হয় যে মনের মধ্যে সবসময় একটা দুশ্চিন্তা থাকে যে আমার মনে হয় আরেকটা অ্যাটাক হবে, আমি মনে হয় বাঁচবই না, মরে যাবো বা পাগল হয়ে যাব, এই ধরনের একটা চিন্তা কাজ করতে থাকে, ভয় কাজ করে। এবং এটা পারসিস্ট করে কয়েক মিনিট থেকে 10 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে। আর এটা প্রতিদিনও হতে পারে, বা কারো কারো উইকলি ওয়ান্স অর টুয়াইস, সপ্তাহে 2-1 বার হতে পারে, বা মাসে 2-1 বার হতে পারে। এটা ডিপেন্ড করে ব্যক্তির উপরে। আমি যদি একটু কারণগুলো জানতে চাই যে এই জাতীয় সমস্যা এত বেশি হওয়ার পেছনে কারণ কি, এবং আসলে রোগের দিকে কেন যাচ্ছে সেটির কারণটি একটু জানতে চাচ্ছি। বিভিন্ন কারণে মানসিক চাপ বা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে, যেমন পরিবারের ঘনিষ্ঠ কারো মৃত্যু হলে, যেমন স্বামী বা স্ত্রীর মৃত্যু হলে, তারপর হচ্ছে আর্থিক সংকটের কারণে হতে পারে, বা শারীরিক অসুস্থতার কারণে হতে পারে, প্রেগনেন্সি বা গর্ভধারণ, এটা খুব মারাত্মক একটা স্ট্রেস, বা বিয়ে বা এবং বিবাহ বিচ্ছেদ, দুটোই হচ্ছে খুব স্ট্রেসের কারণ। স্পেসিফিক কোনো ঘটনার উপর কোনো ঘটনা, যেমন হচ্ছে অ্যাক্সিডেন্টাল কোনো ইনজুরি হলেও হতে পারে। এরকম বিভিন্ন কারণেই মানুষ মানসিক চাপের কারণের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা ব্যাপার ডিপেন্ড করে যে একজন মানুষ চাপটাকে কিভাবে হ্যান্ডেল করছেন এবং চাপটা কিভাবে মোকাবেলা করতে পারছেন উনি, বা তার পার্সোনালিটিটা কিরকম। অনেকে দেখা যায় যে অল্পতেই ঘাবড়ে যান বা সবকিছুতেই নেতিবাচক চিন্তা করতে থাকেন। অনেকে দেখা যায় যে অল্পতেই ঘাবড়ে যাচ্ছেন, আবার অনেক অনেক বড় জিনিসটাও হয়তো কোপ করতে পারছেন। আর অনেকে হচ্ছেন যে অনেক বড় ব্যাপারগুলোই মোকাবেলা করে আসছেন, তার কোনো প্রবলেমই হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে আমরা যদি প্রাইমারি বা প্রিলিমিনারি স্টেজে যদি আমরা একটু অ্যালার্ট হই, হ্যাঁ, রোগের যে লক্ষণগুলো প্রকাশ পায়, তখন যদি আমরা কোনো মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেই বা ট্রিটমেন্ট করি, বা ফ্যামিলি মেম্বারদের সাথে ব্যাপারটা শেয়ার করি, এবং আমাদের যেই এক্সাক্ট যে প্রবলেমটার কারণে হচ্ছে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে পারি ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট নিয়ে, বা অন্য যে যদি জব কাউন্সেলিং বা কোনো কিছুর মাধ্যমে যদি, তাহলে হয়তো বা এটা এত প্রকট আকার ধারণ করবে না বা করে না। আপনাদের কাছে যখন এই জাতীয় সমস্যা নিয়ে আসছে রোগীরা, আসলে কিসের কথা বলে, তাদের অভিযোগটা কি থাকে সেক্ষেত্রে?
আমাদের ক্ষেত্রে এটা ডিপেন্ড করে, কখনো কখনো রোগটা যখন একদম মারাত্মক পর্যায়ে চলে যায় তখনই কিন্তু আমাদের কাছে বেশি আসে, ইনিশিয়াল স্টেজে খুব একটা আসে না, কারণ এটিকে নিয়ে আসলে খুব গুরুত্ব দিচ্ছে না, এটা দিতে হবে সেটা আসলে অনেকে বুঝে না। আচ্ছা, তো যখন আসছে তখন আপনারা প্রাথমিকভাবে কি করছেন, পরামর্শ কি থাকে? আমরা যেটা করে থাকি যে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তার প্রবলেমটা কি, মানে কোন প্রবলেম থেকে উনি খুব বেশি স্ট্রেসে আছেন, সোর্সটা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং অ্যাকর্ডিংলি তাদেরকে গাইডলাইন দিয়ে থাকি। কি ধরনের পরামর্শ দেন? শুরুতেই কি আপনাদের ঔষধ বা মেডিকেশন নিশ্চয়ই শুরুতে থাকছে না, আপনাদের পরামর্শ কি থাকছে রোগীর প্রতি এবং রোগীর আত্মীয়স্বজনের প্রতি? এটা ডিপেন্ড করে রোগটা কোন পর্যায়ে আছে। যদি খুব বেশি সিভিয়ার বা মারাত্মক পর্যায়ে থাকে তাহলে আমরা দুইটাই একসাথে করি, মেডিকেশন প্লাস সাইকোথেরাপি দুইটাই, যেটাকে আপনি বলেছেন যে রোগীর লোক এবং রোগীকে যে পরামর্শগুলো দিয়ে থাকে। মেডিকেশনের বেলায় যেটা মানে দেওয়া হয় সাধারণত কিছু মানে ড্রাগস আছে, যেমন ডায়াজিপাম, ক্লোনাজিপাম, ট্রায়াজিপাম, নাইট্রাজিপাম, এই ওষুধগুলোকে বলা হয় এংজিওলাইটিক। এগুলো হচ্ছে অ্যাংজাইটি কমাতে সাহায্য করে, মাসেল রিল্যাক্সেন্ট হিসেবেও কাজ করে। আর কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট যখন আমরা হচ্ছে লো ডোজে দিই তখন সেটাও অ্যাংজাইটি কমাতে সাহায্য করে বা স্ট্রেস কমাতে সাহায্য করে। আর উপদেশের মধ্যে আমরা সাধারণত যেটা বলি যে আমার খুব মেন্টাল স্ট্রেস হচ্ছে, এটা আমি মানে নিজে নিজে একা একা ফেস না করে আমার খুব ঘনিষ্ঠজনের সাথে আমি যদি শেয়ার করি বা যার সাথে আমার মেন প্রবলেমটা হচ্ছে, যে জায়গাটাতে হচ্ছে, সেখানে এই প্রবলেমটা সলভ করার জন্য তার সাথে যদি আমি ডিসকাস করি এবং প্রবলেমটা সলভ করে ফেলতে পারি তাহলে এটা হয়তো বা এতটা প্রকট আকার ধারণ করে না। এবং আমরা কিছু কমন পরামর্শ দিয়ে থাকি রোগীদেরকে, যেটা হলো যে তাদের নিয়মিত শারীরিক ব্যায়াম করা। কারণ হচ্ছে যেমন শারীরিক ব্যায়ামের মধ্যে ব্যায়াম করাটা যেরকম হলো যে প্রতিদিন আপনি সপ্তাহে 5 দিন দৈনিক একটা নির্দিষ্ট সময়ে 30 মিনিট থেকে 45 মিনিট যদি কেউ হাঁটে, বা হলো যে মানে সুইমিং, এটা খুব ভালো এক্সারসাইজ, বা হচ্ছে ইয়োগা, হ্যাঁ এটার কারণে খুব ইফেক্টিভ একটা মেডিটেশন, সুদিং একটা ইফেক্ট হয় বডি এবং মাইন্ডে। তো এবং সেক্ষেত্রে যেটা হয় এক্সারসাইজের কারণে যে এন্ডোরফিন নামক এক ধরনের হরমোন রিলিজ হয়, তো যেটা হচ্ছে মানসিক চাপ বাড়ানোর জন্য যে কর্টিসল নামক হরমোনটা রিলিজ হয় সেটাকে রিলিজ হওয়া কমায়, এবং হচ্ছে এই এন্ডোরফিনের কারণে মন মেজাজ এটা খুব সতেজ থাকে এবং একজন মানুষ নিজেকে খুব মানে রিল্যাক্স ফিল করে। এবং মানে যেটা হয় যে শরীর এবং মনে ওইরকম একটা অনুভূতি হয় যে অনেক বেশি শক্তিশালী মনে হয়, তার ভেতরে বেড়ে যাচ্ছে। জি, আর আরো কিছু আমরা যেটা বলি যে মেডিটেশন বা হচ্ছে ব্রিদিং রিল্যাক্সেশন, শ্বাসের ব্যায়াম, যেটা লম্বা করে মানে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর ছেড়ে দেওয়া, নিতে হবে নাক দিয়ে, তারপর কিছুক্ষণ ধরে রেখে মুখ দিয়ে ছাড়তে হবে। একদিনে 5 থেকে 7 বার বা এট এ টাইম 10 বার করা যায়। এবং এটা দেখা যায় যে আমাদের মাইন্ডকে এবং বডিকে খুব রিল্যাক্স রাখতে সাহায্য করে। আরেকটা আছে প্রগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন। এবং আমরা এই ধরনের রোগীদেরকে যেটা বলি যে তাদের একটা স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। অনেক সময় দেখা যায় যে ঘুমের সমস্যার কারণে স্ট্রেসে পড়ে যায়, আবার অনেক সময় মানে মানসিক চাপ বা স্ট্রেসের কারণে তার ঘুমের সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে তাদেরকে আমরা যেটা বলি যে উনি যদি একটা স্লিপ হাইজিন মেনটেন করেন, প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাবেন, নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠবেন এবং ঘুমের একটা পরিবেশ বজায় থাকতে হবে। উনি যে বিছানায় সাউন্ড স্লিপ হয়, উনি যেখানে ঘুমাবেন সেই জায়গাটা শুধু ঘুমের জন্য ব্যবহার করা হবে, ওটা টেলিভিশন দেখার জন্য বা কোনো ম্যাগাজিন পড়ার জন্য বা গল্পগুজব পড়ার জন্য হবে না। এটাতে ব্রেন খুব টক্সিক হয়ে যায়, এটাও মানে করা যাবে না। এবং দেখা যায় যে আমরা সাধারণত বলি যাদের স্লিপ ডিস্টারবেন্স থাকে বা ইনসোমনিয়া থাকে তাদেরকে আমরা বলি যে ইভিনিং এর পরে, মানে বিকাল 3টা 4টা বা কারো ক্ষেত্রে বলি 6টা 7টার পরে তাদের যে অ্যালকোহল বা মানে কফি বা ক্যাফিন জাতীয় খাদ্যদ্রব্যগুলো পরিহার করা, এবং ঘুমানোর ঠিক 2 ঘন্টা আগে থেকে কোনো মানে হেভি ওয়ার্ক করা যাবে না, কোনো হেভি, আসলে মোট কথা একটি নিয়ন্ত্রিত লাইফস্টাইল যেটি আপনারা পরামর্শ দেন এবং যেটির উপর সবচেয়ে বেশি হাইলাইট করতে থাকেন। এর সাথে তো মেডিকেশন অবশ্যই থাকে। একটু জানতে চাইবো আমি যে যেটি বলছিলেন যে একেবারে অ্যাডভান্সড স্টেজে চলে যায়, তখন আসলে অবস্থা কি হয় এবং যদি চিকিৎসা করা না হয় ঝুঁকি কতখানি রয়েছে, কি ধরনের রয়েছে? শারীরিক এবং মানসিক চাপ দুইটার কারণে কিছু শারীরিক সমস্যাও তৈরি হতে পারে। যেমন যারা ক্রনিক স্ট্রেসে থাকে তাদের ডায়াবেটিস হতে পারে, ডায়াবেটিস, তারপর উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হতে পারে, বা হাইপারটেনশন থেকে অনেকে স্ট্রোকও করে ফেলতে পারেন। এবং কিছু মানে অনেকে দেখা যায় যে যারা মানে ক্রনিক স্ট্রেসে থাকেন তাদের কিছু সোমাটিক সিমটম, মানে শারীরিক কিছু উপসর্গ, যেমন মাথা ব্যথা, কোমর ব্যথা, পেট ব্যথা, হাত পা ব্যথা, ঘুমের সমস্যা, তার মনে হচ্ছে যে এটি ব্যথা হচ্ছে, বাট এক্সাক্ট
এক্সাক্ট কজটা জানা যাচ্ছে না। উনি যে পারসিভ করছেন এটা কিন্তু ঠিকই আছে, ওনার যে ব্যথা হচ্ছে ফিল করছেন কষ্টটা কিন্তু ঠিকই আছে, বাট ওনার এক্সাক্ট কোনো এটিওলজি মানে কজ জানা যায় না, যে এই মানে হাত ব্যথা পা ব্যথা মাথা ব্যথা কারণটা হয়তো বা স্পেসিফাই করা যায় না এরকম। তার মানে সে সবসময় একটা কষ্টের মধ্যে থাকছে, একটা স্ট্রেসের মধ্যে থাকছে, এবং উনি এটা কিভাবে হ্যান্ডেল করতে হবে উনি শিখেন নাই বা জানেন না, বা ওই ব্যাপারে উনি অ্যালার্ট না। এবং সেক্ষেত্রে আমি এর আগে কিছু পরামর্শ দিয়েছি, এবং আরো যেগুলো আমরা বলে থাকি সাধারণত, যে বন্ধু বান্ধবের মানে বন্ধু সংখ্যা বাড়াতে হবে, এবং নিজের এই জাতীয় মানসিক সমস্যাগুলো বা ভিতরের চাপটা না সবার সাথে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপারেন্টলি আমরা যাদেরকে ফ্রেন্ড মনে করি তারা আমাদের গোপন কথাটা শুনে বা আমাদের কষ্টের কথাটা শুনে বাট পরবর্তীতে হয়তো বা সাপোর্ট না দিয়ে উপহাস করতে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমি কার সাথে আমার গোপন কথাটা বা আমার কষ্টের কথাটা শেয়ার করব। হ্যাঁ, এবং পরিবারের লোকজনের সাথেও ডেফিনেটলি এটা শেয়ার মানে করতে হবে, এবং এই ক্ষেত্রে অবশ্যই পরিবারের মানুষদের একটি বড় ভূমিকা আছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক গুরুত্বপূর্ণ তথ্য বিষয়টি নিয়ে জানলাম আমরা। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন সেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো নেক মাসলের একটা মুভমেন্ট। বডি বিল্ডিংয়ের যে মেইন যে সমস্যাটা হয়, দেখা যায় যে বডি বিল্ডারদের পেক মাসল, শোল্ডার মাসল সব মাসল ডেভেলপ হয়ে গেছে, কিন্তু নেকটা ডেভেলপমেন্ট হয়নি। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড বডি বিল্ডারদের নিয়ে অনেকে আবার হাসাহাসি করে বলে, ওদেরকে বলা হয় হচ্ছে পেন্সিল নেক। পেন্সিল নেক রিজনটা হচ্ছে এই যে ওরা সব মাসলগুলো এত বেশি ডেভেলপ হয়ে যায়, কিন্তু ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য ওই মাসল থেকে ব্লাডগুলো যখন সরে যায় তখন নেকটা আরটু চিকন হয়ে যায়। এমনি তো বডিটা বেড়ে যায়, নেকটা যেহেতু বাড়ে না, কিন্তু আরটু যদি চিকন হয়ে যায়, এই জন্য নেকটা অন্যান্য ইয়ের তুলনায় বডিদের তুলনায় বেশি চিকন থেকে যায়। এবং এটা দেখতে যেমন খারাপ, পরবর্তীতে একটা সময় গিয়ে আফটার 40 এজ অথবা 50 পরে যে জিনিস সমস্যাটা হয়, স্পন্ডিলাইটিস করা হয় মানে দেখা দেয়, বিশেষ করে দেখা যায় এই পোর্শন ব্যথাটা শুরু হয়। রিজন হচ্ছে এই তাদের নেকটা খুব উইক থাকে, ওই মাসলটা মানে ডেভেলপমেন্ট হয় না, বরং আমরা কিছু কিছু ক্ষেত্রে বলবো যে আন্ডার ডেভেলপ হয়ে থাকে। তো এই জন্য আমরা বলবো যারা এক্সারসাইজ প্রোগ্রামে থাকেন তারা অবশ্যই নেকের কিছু এক্সারসাইজ সপ্তাহে একদিন হলেও করবেন। কিন্তু যারা দেখবেন বিভিন্ন কমব্যাট স্পোর্টসের সাথে যারা ইনভলভ, হয়তো বক্সিং অথবা মার্শাল আর্টসের সাথে যারা জড়িত, তারা সবাই নেকের এক্সারসাইজটা করে, বিধায় তাদের নেকটা কিন্তু খুব থাকে, ডেভেলপ থাকে। এবং একটা জিনিস দেখবেন, যদি রেসলারদের দিকে আপনি তাকান, ওদের বডির কিন্তু মেন সৌন্দর্যটা থাকে হচ্ছে ওদের নেক মাসলে, কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না। যারা একদম লেমেন তারা বোঝে না, তারা মনে করে যে তাদের অন্যান্য মাসলগুলো খুব বেশি ডেভেলপ, এই জন্য দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা রেসলারের নেক মাসল হচ্ছে ওভার ডেভেলপ, যে কারণে দেখতে ওদের ভালো দেখাচ্ছে। এই জন্য আপনিও যদি এই প্রোগ্রামটা এখন যদি আপনার প্রোগ্রামে যদি ইনভলভ করেন, তাহলে আপনার নেকটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্টের দিকে যাবে। এখন দেখুন কীভাবে এক্সারসাইজটা আমরা করব। ওকে, যেটা আপনি করবেন যে একটা কেবল মেশিনে চলে যাবেন এবং যে কোনো একটা বেল্ট অথবা হুকিং একটা যে কোনো একটা নিয়ে নেবেন, অ্যাপাটাস নেবেন, নিয়ে এইটা মাথায় আপনার লক করবেন। ওকে, এখন খেয়াল করবেন যে আপনি মাথাটা নিচের দিকে আপনি করবেন, লুক দিবেন, ইয়েস, এবং উপর দিকে লুক দেবেন। পুরো জিনিসটা আপনি পুরো ওয়েটটাকে কিন্তু আপনি কন্ট্রোল করবেন শুধু আপনার নেক মাসল দিয়ে। ওকে, যাচ্ছে, এগোচ্ছে। কখনোই ট্রাই করবেন না যে এখানে যে আপনার যে স্পাইনের যে উপরের যে পোর্শনটা আছে, এই পোর্শনটা দিয়ে অনেকে প্রেশার দেয়, আপনি এটা কখনোই করবেন না। লোয়ার ব্যাক দিয়ে করবেন না, করলে পরে যে জিনিসটা হবে আপনার এখানে ইনজুরি হবে। রিজনটা হচ্ছে আপনার নেক মাসলের কিন্তু মানে বোন স্ট্রাকচার অথবা মাসল স্ট্রাকচার কিন্তু আপনার অন্যান্য মাসলের মতো এই পরিমাণ স্ট্রং না। যদি আপনি ওইটা দিয়ে টানতে নেন, তখন এই জায়গাটা সামনের দিকে ঝুঁকে যাবে, এখানে একটা বিশাল স্ট্রেন পড়লে যে জিনিসটা পাবে, এটার ভিতরে যে লিকুইডটা থাকে, লিকুইডটা যদি বের হয়ে যায়, এটা খুবই পেইনফুল। ওকে, গো। ওকে, ইয়েস। আর একটা জিনিস বলে রাখছি, যেহেতু নেক মাসলটা খুবই ছোট, প্রথম দিকে এটাতে হেভি ওয়েট নেবেন না, বরং একদিকে যদি ভালো হয় যে কখনোই আপনি এটাতে হেভি ওয়েট নিয়েন না। আপনার ওয়েটটা সবসময় রাখবেন লো এবং রিপিটেশনটা সবসময় রাখবেন হাই। এতে যে জিনিসটা হবে আপনার নেক মাসলটা টোন আপ হবে। একটা সময় দেখবেন যে নেক মাসলটা টোন আপ হয়ে যাওয়ার পরে আপনার কানের সাথে নেকের একটা সামঞ্জস্য চলে আসবে। এরপরে যদি আপনি দেখেন যে কানের সাথে নেকের সামঞ্জস্য চলে আসছে, তখন আপনি বুঝবেন যে আপনার এখন হেভি ওয়েট নেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু যদি সামঞ্জস্য না আসে, তাহলে আপনি কখনোই নেবেন না। যখন আসবে তখন আপনি নেন, হেভি ওয়েট নেন, আপনার চেস্টে যেরকম নেন, আপনার লেগসে যে পরিমাণ সেই পরিমাণ আপনি নিতে পারবেন। কিন্তু জিনিসটা আপনার আগে একটু ভিজিবিলিটি এটা হচ্ছে কিনা, চেঞ্জটা হচ্ছে কিনা একটু দেখতে হবে। যখনই ভিজিবল চেঞ্জটা হবে তখনই আপনি ওভারলোডিংয়ে যাবেন, এর আগে না। প্রিয় দর্শক, আপেল অত্যন্ত পছন্দের একটি ফল আমাদের এবং আমাদের সবার খুব প্রিয়। আপেলের বিভিন্ন পুষ্টি গুণাগুণ নিয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ চলুন শোনা যাক।
আপেল একটি দৃষ্টিনন্দন এবং আমাদের দেশে খুব পরিচিত একটি ফল, যে ফলটি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করে। তবে জেনে নিতে হবে আপেলের পুষ্টি গুণাগুণ, যা আমাদের শরীরের খুবই কাজে লাগে। একটা ফল বা যে কোনো খাবার আমরা যখন জেনে খাবো তখন সেটা খাওয়ার প্রতি আগ্রহটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। আমরা আসছি আপেলের উপকারী অংশে। আপেলে পেকটিন নামক একটি অ্যাডিকুয়েট ওয়াটার সলিউবল ফাইবার থাকে, যেটা আমাদের শরীরে খুব উপকারে আসে। আমরা জানি যে আমাদের যে আঁশ থাকে শরীরে, সেটা হজমে সহায়তা করার পাশাপাশি বাওয়েল মুভমেন্টটাকে খুব বেশি সহায়তা করে এবং এটা কিন্তু আমাদের গুড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরের যে হাইপারটেনশনের প্রবলেম থাকে সেটাও কিন্তু অনেকাংশে রিডিউস করে। পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে এই আঁশ কিন্তু খুব পরিমাণে বেশি খাওয়া যাবে না। উপকারী যে কোনো জিনিসই কিন্তু এক্সেসিভ হয়ে গেলেই কিন্তু সেটা নেগেটিভ পর্যায়ে চলে যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে এটা ভিটামিন সি এ ভরপুর একটি ফল। ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হচ্ছে আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু ফ্রি রেডিকেলস তৈরি হয়। এই রেডিকেলসগুলো আমাদের বিভিন্ন ধরনের অসুখ হতে সাহায্য করে, এমনকি ক্যান্সারেও বাসা বাঁধে আমাদের শরীরে এই ফ্রি রেডিকেলসের কারণেই। তো আপেলে যে ভিটামিন সিটা থাকে সেটা হচ্ছে আমাদের এই ফ্রি রেডিকেলসটা দূর করে আমাদেরকে সতেজ এবং সুস্থ থাকতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে আপেলের উপকারের পাশাপাশি অপকারিতাও কিন্তু কিছু আছে। খুব বেশি পরিমাণ আপেল কিন্তু কখনোই খাওয়া যাবে না। বিশেষ করে আপেলের জুস কিন্তু অ্যাসিডিক, যেটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে যখন আমরা নেব আপেলের জুস তখন দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে গিয়ে আপেল অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে তাদের কিন্তু পেটে গ্যাস হবে এবং একটু ব্লটিং ভাব হবে, অস্বস্তি হতে পারে, বুকে চাপচাপ ব্যথাও হতে পারে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে যতটুকুই খাই পরিমাণ মতো খাবো এবং ভালো খাবার খাবো, ভালো থাকবো আমরা। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। বংশে থাকলে যে কারো ডায়াবেটিস হতে পারে, তবে স্বাস্থ্যবিধি মেনে চললে বংশের রোগকেও ঠেকিয়ে দেয়া যায় বা বিলম্বিত করা যায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: সারাদিনে দেখা যাবে যে 100টার বেশি চুল পড়ে যাচ্ছে, তখনই কিন্তু এটা রোগের পর্যায়ে চলে গেল। তাছাড়া ছেলেদের জন্য বিশেষ এন্টিটি বা বিশেষ একটা পর্যায়ে আছে যে বয়স, যে বয়সটা হচ্ছে যে সাধারণত 20 এর কিছু কয়েক বছর আগে হতে পারে বা কিছু পরেও হতে পারে 20 বছরে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।